যতই ট্যাবলেট খান, ভিপিনুরের রাজনীতি মূলত ওই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস খেয়ে দিয়েছেন। পিনাকি ইলিয়াস যাদের পেছনে লাগে তারা বাংলাদেশে দাঁড়াতে পারে না, জনগণের কাছে তাদের কোনো লেজিটিমেসি থাকে না। তা ভিপিনুরের লেজিটিমেসি নেই, থাকবে না, যা আছে তাও থাকবে না। পিনাকি ইলিয়াস ভালোভাবেই লেগেছে। আবার এখন ভিপিনুরকে বিকাশ নূর বলছেন, তিনি নিজেও এটা স্বীকার করছেন। এর মানে নির্বাচনী মাঠে ভিপিনুরের কোনো জনপ্রিয়তা নেই। এই জন্য বিএনপি ভারত এখন ভিপিনুরের শেষ ভরসা। তবে হ্যাঁ, একটু বলে নিই যে ভিপিনুর মজলুম নেতা এবং তার উত্থান রাজপথ থেকে, এবং আজকে যে আসিফ নাহিদ, আক্তার, যাদেরকে দেখেন গণঅভ্যুত্থানের নায়ক, এরা সবাই ভিপিনুরের কর্মী ছিল। ভিপিনুরের হাত ধরে এদের উত্থান। এবং হাসিনার পতন আন্দোলনের ভিত্তিপ্রস্তর ভিপিনুরের আন্দোলন থেকেই হয়েছিল, এটাও ঠিক। ভিপিনুর যে বলেছে যে ভিপিনুরের জন্ম না হলে 24শে গণঅভ্যুত্থান হতো না, এটা আমি একদম উড়িয়ে দেই না। কারণ এই ভিপিনুরের আন্দোলন, ডাকসু নির্বাচন, সেখান থেকেই আসিফ নাহিদ, আক্তার, এদের সৃষ্টি, ওদের হাত ধরে শেষ পর্যন্তই আন্দোলন। যদিও এগুলোর কলকাঠি নেড়েছে শিবির, কারণ শিবির নূরদের মাধ্যমে, ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে কাজ করিয়েছে। এখন ওরা কাজ করেছে বা ওদের জন্ম হয়েছে বলেই তো কাজ করাতে পেরেছে। ছাত্র শক্তি শিবির টাকা দিয়ে করেছে, কারণ ছাত্র শক্তির ছেলেরা সবাই এই গণ অধিকার পরিষদই করতো, একসময় ছাত্র অধিকার পরিষদ করতো। মানে তার অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। নূর নির্যাতিত, আওয়ামী লীগে আমলে নির্যাতনের বিরুদ্ধে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, রুখে দাঁড়িয়েছেন, বারবার নির্যাতিত হয়ে, খুব এটা বিএনপির লোকজন পারেনি। বিএনপির যেহেতু অনেক বড় আন্দোলন করেছে বিভিন্ন ছাত্র দলের ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যাও সাহস করেনি। মাঝে মাঝে ককটেল নিয়ে যেত, ককটেল মেরে আবার পালাতো। কিন্তু ভিপিনুর মার খেয়েছেন, আবার গিয়েছেন, থেকেছেন, এবং আন্দোলন করতে করতে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের চিত্র বদলে দিয়েছে। ছাত্রদল এই ভিপিনুরের তৎপরতার কারণে হলে থাকতে পেরেছিল ডাকসু নির্বাচনের আগে আগে। আবরার ফাদ হত্যাকাণ্ডকে ঘিরে এই ভিপিনুরদের আন্দোলনের ফলেই শিক্ষার্থী নির্যাতন কিছুটা হলেও কমেছিল, কিছুটা সময়ের জন্য ছাত্র দলের অ্যাডভান্টেজ পেয়েছিল। অর্থাৎ বিএনপি ছাত্রদল যা করেছে তার চেয়ে ভিপিনুর একা অনেক বেশি করেছে, এটা স্বীকার করিয়ে। কিন্তু সেই এবং ভিপিনুরকে ঘিরে যে ক্রেজ ছিল, মানুষের যে আস্থা ছিল, প্রচুর আস্থা ছিল। ভিপিনুর বিকাশে টাকা চেয়েছিলেন, জনগণ যেভাবে টাকা দিয়েছিল বিকাশে, যে কারণে বিকাশ নূর বলা হয়, এটা অভূতপূর্ব ভালোবাসার প্রমাণ ছিল, আস্থার প্রমাণ ছিল ভিপিনুরের প্রতি জনগণের। বিকাশে টাকা চাইবেন আর দিবে জনগণ, এত বোকা? জনগণ ভালোবেসেছে বলে দিয়েছে। ভিপিনুর যে পরিমাণ বিকাশে টাকা পেয়েছেন, এটা অন্য কেউ পাবে না। এর মানে জনগণের যে ভালোবাসা তিনি পেয়েছেন, ওটা অন্য কেউ পাবে না এই তরুণ প্রজন্মের। ভিপিনুর যখন দল করেছেন, তখন অনেক হেভিওয়েট ব্যক্তি এই দলে যোগদান করার কথা বলেছিলেন, চিন্তা করেছিলেন। ইউরোপ, আমেরিকা থেকে, নানান দেশ থেকে, ইউরোপ, আমেরিকা ছেড়ে এখানে আসার কথা বলেছিলেন যে না, বাংলাদেশে রাজনীতি করব, ভিপিনুর একদিন বাংলাদেশের ইমরান খান হবে, তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, এভাবে হাইপ তৈরি করতে পেরেছেন। কিন্তু সেই ভিপিনুর অন্যের ট্যাবলেট খেয়ে ধ্বংস হয়েছে। কিছু কিছু মোটা হওয়ার ট্যাবলেট খেলে শরীর একদম নষ্ট হয়ে যায় না, ওইরকম। সে ইসরায়েলের মেহেদি সাফাদির সাথে বৈঠক করে ভিপিনুরের পেরেক, আবার ভারতের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন, আঘাত করেছেন। মানে এই দুইটা কাজ, ভারতের সাথে আঘাত করা এবং ইসরায়েলের সেই সাফাদির সাথে বৈঠক না করা, এই দুইটা কাজ না করলে আজকে এই আসিফ নাহিদ বা যাই বলেন, ওদের বস থাকতো এখনো ভিপিনুর। কিন্তু ওই জায়গাটায় ভিপিনুর নিজেকে ধ্বংস করেছে। তারপরও 24-এর গণ আন্দোলনে নূর মানে সাহসিকতার মূর্ত প্রতীক, নূর মানে সামথিং এক্সেপশনাল, এটা আমি স্বীকার করি। সে নূর 24-এও কিন্তু অসাধারণ ভূমিকা রেখেছেন। নূরের দলের লোকজন সিরিয়াস আন্দোলন করেছে ঢাকার বিভিন্ন জায়গায়, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওদের গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন ছিল। এই ভিপিনুরের লোকজন আন্দোলন করেছে, সাহসিকতা দেখিয়েছে, ভিপিনুরকে গ্রেপ্তার করেছে এবং ভয়ানক নির্যাতন করেছে। সে নির্যাতনের পরও কি হুঙ্কার দিয়েছিল যে 90% পতন হয়ে গেছে সরকারের, আর একটু ধাক্কা দেন 10% হয়ে যাবে। ওই কথা যে সাহস জুগিয়েছিল, ইতিহাসে লেখা থাকবে। আজকে ভিপিনুর সমালোচনা করছি, ইট ডাজন্ট মিন দ্যাট ভিপিনুর অবদানটা অস্বীকার করব। ভিপিনুরের সেই
চরম নির্যাতনের মুখে তার যে সাহসিকতা, এটা বিরল। এটা বিএনপির লোকজন পারেনি, ভবিষ্যতেও পারবে না। এটা নূর পেরেছিলেন, মানুষকে আশা জাগিয়েছিল, মানুষকে অনুপ্রাণিত করেছিল। বিভিন্ন আবার জনগণের কাছে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। কিন্তু এবং আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়ার পরও কিন্তু বিভিন্ন সঠিক ট্র্যাকে ছিলেন। তিনি বলেছিলেন স্পষ্ট যে সংস্কার আয় করে নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নাই, ভোট চুরি ভোট ডাকাতি আর হতে দিব না আমরা। কিন্তু সেই ভিপি নূরকে কিছু টাকা পয়সা দিয়ে, কিছু সিটের আশ্বাস দিয়ে বিএনপি কিনে নিয়েছে। কিসের বিনিময়ে? কয়েকটা সিট দিবে কথা বলেছে, এমপি বানাবে, আর টাকা পয়সা তো আছেই। এখন ভিপি নূর সেকেন্ড এরশাদ, জুনিয়র এরশাদ হয়ে গেছেন। একবার বলেন যে না নির্বাচনে কোনো পরিবেশ নাই, সংস্কার তারপরে নির্বাচন, এরপর বলেন না ডিসেম্বর নির্বাচন হতে হবে। এখন ঔষধ খেতে খেতে একদম মানে বিএনপি আমির খসরু কথা বলছেন না নূর কথা বলছেন, পার্থক্য করা কঠিন। কি বলছেন? নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। চিন্তা করছেন এটা কোনো কথা? নির্বাচিত, অথচ এই নূরের লোকজনই বলেছিল যে না এই ডক্টর ইউনূস সরকারই ঠিক আছে, তাদের মাধ্যমেই সম্ভব। নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব না, এটা একটা ফাও কথা। এটা একদম টাকা খেয়ে বলেছেন, ফালতু কথা, গর্দভের মতো কথা, গাধার মতো কথা। নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। হাসিনা তো নির্বাচিত সরকার, স্থিতিশীলতা ছিল? আচ্ছা, নির্বাচিত সরকার কোন মেকানিজম স্থিতিশীলতা তৈরি করবে? ওই মেকানিজমটা একটু বলেন নাই, ইউনূস সরকারকে তারাও করুক, তারপরে নির্বাচন দিক। মানে এটার কোনো জবাব নেই, এটা একদম ফালতু কথা যে নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব না। এটা মানে ওই বিএনপির গর্ধবের মতো কথা। এই ধরনের কথা নূর বলছেন, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ব্যাখ্যা নাই। নির্বাচিত সরকার কোন চ্যাটের বাল যে তারা আসলে স্থিতিশীলতা করতে পারবে? আরে তারা আসলে তো তারা খাওয়া খাওয়াই শুরু করবে, তারা তো চান্দাবাজির প্রতিযোগিতা করবে। তারা ক্ষমতায়, তাদের বিরোধী দল হবে, তারা তাদের বিরুদ্ধে কাজ করবে, তখন তো অস্থিতিশীলতা তৈরি হবে। মানে ইউনূস সরকার সবার সরকার, এর চাইতে স্থিতিশীলতা আর কিভাবে তৈরি করবে? কে তৈরি করবে? কি সব কথাবার্তা বলছেন, উদ্ভট কথাবার্তা। হ্যাঁ, সংস্কারের পর, জুলাই সনদের পর এক ঐক্যবদ্ধ বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার আসে তাহলে স্থিতিশীলতা আসবে। কিন্তু ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আনবে, এর চাইতে কোনো ফালতু কথা হতে পারে না। এটা নূর বলছে। ডাক্তার সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতি সম্ভব নয়। মাত্র 10 মাসে অন্তর্বর্তী সরকার অবস্থা লেজে গবর হয়ে গেছে। না, 10 মাসে অনেক অর্জন হয়েছে। 10 মাসে যতটুকু স্থিতিশীলতা এনেছে, এই 10 মাস যদি কোনো নির্বাচিত সরকার থাকতো, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেত, বাংলাদেশ সোমালিয়া হয়ে যেত। ইউনূস এই সরকার দায়িত্ব নিয়েছে বলে স্থিতিশীলতা আছে, মোটামুটি যা আছে। না থাকলে অবস্থা যে কি খারাপ হতো। বিএনপির দিকে তাকালেই বোঝেন যে ক্ষমতার কাছাকাছি, তাতেই 125টা লাশ ফেলেছে, আর তারা যদি দেশ চালাতো লাশের বন্যা বয়ে যেত বাংলাদেশে। আরো অনেক উদ্ভট কথা বলেছেন, কিন্তু মূল কথা এটাই যে নির্বাচিত সরকার, নির্বাচন, ডিসেম্বর নির্বাচন আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই, এইসব কথাবার্তা বলছেন। এগুলো একদম হাস্যকর কথাবার্তা, উদ্ভট কথাবার্তা। এর মানে বিএনপি টাকা পয়সা এবং সিটের বিনিময়ে ম্যানেজ করে ফেলেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, পিনাকি ইলিয়াস যেভাবে ভিপি নূরকে ধরেছেন, ভিপি নূরের রাজনীতি নেই। আমার যখন বিনোদনের দরকার হয়, কোনো টাকা পয়সা খরচ না করে বিনামূল্যে বিনোদন পেতে চাই, সস্তা বিনোদনও বলতে পারেন আপনারা, আমি তখন বিএনপির যে সিনিয়র লিডারশিপ আছে তাদের দ্বারস্থ হই। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মাধ্যমে আমি খুঁজতে থাকি আমার সোর্স অফ এন্টারটেনমেন্ট। পেয়েও যাই প্রায়শই। বিএনপির কোনো সিনিয়র লিডারশিপ কোথাও কোনো বক্তব্য রেখেছেন, তো আমি সেখানে আনন্দ খুঁজে পাই। দে আর জাস্ট ফান টু বি অ্যারাউন্ড। অর্থাৎ তারা আমাদের আশেপাশে কোথাও থাকলেই হলো, কোথাও বক্তব্য রাখছেন, কোথাও কিছু বলছেন, এটা আমার জন্য ব্যক্তিগতভাবে সোর্স অফ এন্টারটেনমেন্ট হিসেবে কাজ করে, আনন্দের উৎস। কারণ তারা যেই সব কথাবার্তা বলেন তাতে আনন্দিত না হয়ে পারা যায় না। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। জি, বিএনপির সিনিয়র লিডারশিপের কথা বলছিলাম। তো এর মধ্যে কে না, বাংলাদেশে যারা আছেন সিনিয়র মোস্ট লিডারশিপ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, তো তাদের আরো অনেকের নাম নেওয়া যাবে।
তো যেখানেই তারা কথা বলছেন আজকাল বেশ একটি বিনোদনের ব্যাপার হচ্ছে। হ্যাঁ, অনেকের কাছে তারা বিরক্তি উৎপাদন করেন, তাদের কথাবার্তা বিরক্তি উৎপাদক, বাট আমি আসলে বিনোদনই বেশি পাই এখানে। আর বিনোদন জীবনে যত কম হয়, যেখানে সামান্যতম পাওয়া যায় সেটুকুই নেওয়া দরকার আমাদের। আসলে আমাদের জীবন ছোট, তো তাই সামান্যতম বিনোদনও কিন্তু গুরুত্বপূর্ণ। আর যদি ফ্রিতে পেয়ে যাই, নিতেই হয়, না নিয়ে কোনো উপায় থাকে না। তো এরকম কিছু বিনোদনমূলক কথাবার্তা আমি আজকে অবগত হলাম, যদিও এগুলো কালকে ঘটেছে। ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপি সিনিয়র লিডারশিপ চারটি ভিন্ন জায়গায়, ভিন্ন স্পটে এবং ভিন্ন ভিন্ন উপলক্ষে 4 জন সিনিয়র লিডার কিছু বক্তব্য রেখেছেন। আর এই 4 জনের বক্তব্যই আমার কাছে খুব এন্টারটেইনিং মনে হয়েছে, আমাকে বিনোদন জুগিয়েছে। তা আমি আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব প্রিয় দর্শক। আমি আশা করছি আপনাদেরও বিনোদন যোগাবে তাদের কথাবার্তা। তো যোগাবেই, আমি গ্যারান্টি দিতে পারি। সো দয়া করে ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন ভিডিও শেষ হওয়া পর্যন্ত। আমি আশা করছি আপনারা আমোদিত হবেন, বিনোদিত হবেন, এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তাদের কথাবার্তা আপনাদের কেমন লেগেছে। তো শুরু করি এক এক করে। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু গতকাল সোমবার 2রা জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছিলেন। বরকতুল্লাহ বুলু বিএনপির মন্ত্রী ছিলেন, অনেকেরই মনে আছে, এবং ভাইস চেয়ারম্যান। তার আজকের যুগান্তরের, আমি এই 4টি নিউজই যুগান্তর থেকে নিয়েছি, দৈনিক যুগান্তর, তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, কার্টিসি টু যুগান্তর। হেডলাইন ছিল ডক্টর ইউনূসকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন বুলু। ডক্টর ইউনূসকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন বুলু। আমি একে একে হেডলাইনগুলো বলে যাচ্ছি, তারপর ফিরে আসব ডিটেইলে তারা কি বলেছেন সেগুলো জানবার জন্য। আর গতকালই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত যে বাজেট সদ্য পেশকৃত, সেই বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত। রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত, ডক্টর মঈন খানের এই বক্তব্য। আর তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন বাজেট পেশ করবার পরপর। রুহুল কবির রিজভী, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির, বর্ষিয়ান নেতা, তিনি কথা বলছিলেন গতকাল জাতীয় প্রেস ক্লাবে। আর উপলক্ষ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী, সেই উপলক্ষে আলোচনা সভা। সেখানে তিনি বলছিলেন, আন্দোলনে জীবন দেয় একজন, সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন। আন্দোলনে জীবন দেয় একজন, সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন। আচ্ছা, আর গতকাল ঢাকায় একই উপলক্ষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 44তম। সেখানে কথা বলছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, মেয়র আসনে বসবার জন্য যিনি ঢাকা শহর অচল করে রেখেছেন গত বেশ অনেকদিন থেকে, সেই তরুণ নেতা বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলছিলেন গতকাল ঢাকা মহানগর দক্ষিণ 48 নম্বর ওয়ার্ড নেতা কর্মীরা আয়োজন করেছিল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সেখানে তিনি বলছিলেন, ইশরাক, বিদেশি এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি। তো এইবার এক এক করে আমরা দেখব তারা আসলে ডিটেইলে কি বলতে চেয়েছিলেন। ডক্টর মঈন খানের বক্তব্য দিয়ে শুরু করি। সো তার বক্তব্যের হেডলাইন ছিল, যুগান্তর যেভাবে হেডলাইন করেছে, রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত, মঈন খান। তো মঈন খান পণ্ডিত ব্যক্তি, লেখাপড়া জানেন। বিএনপিতে এরকম যে কয়েকজন আছেন সিনিয়র লিডারশিপ, তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর মঈন খান। তো তিনি কথা বলছিলেন। তো আমি ধরে নিচ্ছি তার যে বক্তব্য, এটি কথার কথা, তাকে কিছু বলতে হয়েছিল, তাই তিনি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে
তো আমাদের জানা আছে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবার কথাই না। প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার নানা ঘাত প্রতিঘাত সমস্যা প্রতিকূলতা নিয়ে তারা আছেন শুরু থেকেই, দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে সরকারটি। আর অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি সরকারকে অস্থিতিশীল করেছে যারা, তারা বিএনপি, তারই দল। তারও জানা আছে, তারও কিছু বক্তব্য ইদানিংকালে সরকারকে অস্থিতিশীল করবার জন্য সেটি যথেষ্ট ছিল। সেগুলো আগের ভিডিওতে আমার চ্যানেলে আমি কথা বলেছি এই নিয়ে, তাকেও কোট করে আলাদাভাবে বলা হয়েছে তিনি কোথায় কি বলেছেন যা সরকারকে ডিস্টেবিলাইজ করবার জন্য যথেষ্ট। সো তিনি এরকম একটি পাসিং কমেন্ট করলেন সাংবাদিকদের কাছে, পাসিং কোয়েরির পাসিং কমেন্ট উত্তরে। তো তিনি বলছিলেন যে স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত। হ্যাঁ, অবশ্যই অনিশ্চিত হবে। অতি সাম্প্রতিককালে বিএনপি যেভাবে সরকারকে অস্থিতিশীল করে রেখেছে বা প্রতিনিয়ত নির্বাচনী জিকির করে যেভাবে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, তাতে করে সরকারের স্থিতিশীল হবার তো কোনো কারণ নেই। আর এরকম একটি সরকার অস্থিতিশীল অবস্থায় যখন থাকবে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাঝখানে বসে থাকবে, তারা স্থিতিশীলতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারবে না, এটি স্বাভাবিক। আর পরিস্থিতির জন্যে তার দলই দায়ী। জেনেও তিনি কেন এরকম বক্তব্য রাখলেন, তার তো অনেক ভালো জানবার কথা দেশে কি হচ্ছে, তার দল কতটুকু কি রোল প্লে করছে সরকারকে স্থিতিশীল কিংবা অস্থিতিশীল করবার জন্যে, তার ভালো জানবার কথা। বাট জেনেও না জানার ভান করেছেন আমি ধরে নিব, কারণ তার মতো লোকের এগুলো না বুঝবার কথা না। তো তাই বলছিলাম যে এটি একটি পাসিং কমেন্ট, তার কমেন্ট করবার দরকার ছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি কমেন্ট করেছেন। আচ্ছা, এইবার যাচ্ছি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কথায়। তো রিজভি বলছিলেন আন্দোলনে জীবন দেয় একজন, সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন। তো রিজভির বক্তব্য যেভাবে তিনি বলছিলেন, নিউজ পেপার যেভাবে কোট করেছে, আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় দর্শক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, বিগত 15 বছরে ফেসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে, অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, জেল জুলুম নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন। তো সোমবার দুপুরে, গতকালকে কথা বলা হচ্ছে 2রা জুন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তো প্রিয় দর্শক, তার কথাটির একটু বিশ্লেষণ করা যাক। আন্দোলনে জীবন দেয় অনেকেই বা অন্যেরা, সুটেড বুটেড হয়ে কেউ ক্ষমতায় যায়। খুবই বাল খেললো একটি মন্তব্য, যার কোনো প্রাসঙ্গিকতাই খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কারণে আন্দোলন হয় সব জনগণকে নিয়ে। আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার লোক থাকেন, কেউ শিক্ষিত, কেউ উচ্চশিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, ভিন্ন ভিন্ন সোশ্যাল স্ট্যাটাস থাকে, তাদের ব্যাকগ্রাউন্ড থাকে। আর আন্দোলন যারা করেন সবাই ক্ষমতায় যান না, পরিচালনায় সবাই যান না, অল্প কিছু লোকই গিয়ে থাকেন। আর যারা ক্ষমতায় যাবেন তারা পাজামা পাঞ্জাবিও পড়তে পারেন, সুটেড বুটেডও থাকতে পারেন। তো এইটি কেমন মন্তব্য? এটি কি খুব প্রয়োজনীয় কথা, প্রাসঙ্গিক কথা যে আন্দোলন করবে অনেকে, জীবন দেবে অনেকে, সুটেড বুটেড লোকেরা ক্ষমতায় যাবে? কি ভয়ঙ্কর কথা, কতই না অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কথা। তারা কি আর কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবার জন্য কথা খুঁজে পান না? আমাদের ওই কথাটি নোট করতে হবে যে বরকতুল্লাহ বুলু বলছিলেন যে অধ্যাপক ইউনূসকে কিভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল তিনি নোবেল প্রাইজ পেয়ে দেশে আসার পর। হাসিনা তাকে কোনো সংবর্ধনা দেননি, তারা দিয়েছেন, তার দল দিয়েছে, বিএনপি। সো আর তিনি ক্রেডিট নিচ্ছিলেন বরকতুল্লাহ বুলু যে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, বিএনপি তাকে মূল্যায়ন করেছে, আর কেউ করেনি, আওয়ামী লীগ করেনি। তো প্রিয় দর্শক, বিএনপি একজন নোবেল প্রাইজ উইনারকে, একজন নোবেল পেলেন বাংলাদেশের কৃতি সন্তান, বিশ্ব দরবারে আমাদের মান উঁচু করলেন, মাথা উঁচু করলেন, তাকে সংবর্ধনা দিয়ে বিএনপি তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। সেই কৃতজ্ঞতা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে অধ্যাপক ইউনূসের উচিত তাদের প্রতি, বিএনপির প্রতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকা, কারণ তারা তাকে সংবর্ধনা দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, এইটি শিশুতোষ কথা, কারণ একজন নোবেল জয়ীকে যদি তাদের সরকার সংবর্ধনা দিয়েই থাকে,
তাহলে তারা তাদেরকে বড় করেছে, নিজেদেরকে। তাদের ধন্য হওয়া দরকার যে একজন নোবেল জয়ী, বাংলাদেশে নোবেল জয় করে এসেছেন, বিএনপি তাকে সংবর্ধনা দিতে পেরেছে, তাকে সম্মানিত করতে পেরেছে। এবং সম্মানিত ব্যক্তিদের সম্মানিত করলে যিনি করেন, যারা করেন, যেই কর্তৃপক্ষ করেন, তারা নিজেরাও সম্মানিত হন। এই কথাটি একটা শিশু বুঝে। অথচ বিএনপির এই সিনিয়র নেতা তিনি বললেন, জনাব বরকতুল্লাহ বুলু, যে আমরা আপনাকে সংবর্ধনা দিয়েছি। তো এটি লজ্জার এরকম কথা। সেই সংবর্ধনার কথা স্মরণ করিয়ে দিয়ে অধ্যাপক ইউনূসকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবার যে আবেদন তিনি করেছেন, বা স্মরণ করিয়ে দিয়েছেন যে কৃতজ্ঞ থাকবার দরকার ছিল, ইউনূস থাকেননি। এটি লজ্জার। এরকম একটি কথা আমাকে শুনতে হবে, আমি ভাবতেই পারিনি যে তিনি কি করে মন্ত্রী ছিলেন বিএনপির। এরকম একটি ইমেচিউর মন্তব্য তিনি করতে পারেন একজন নোবেল জয়ীকে, যার কারণে আমাদের মাথা উঁচু হয়েছে বিশ্ব দরবারে। তাকে সংবর্ধনা দিয়ে তারা বলছেন যে তাকে কৃতজ্ঞ থাকতে হবে। তিনি এটা ইঙ্গিত করছেন যে ইউনূসের কৃতজ্ঞতা নেই, তিনি কৃতজ্ঞতা স্বীকার করেননি অধ্যাপক ইউনূস, কারণ বিএনপি তাকে সংবর্ধনা দিয়েছিল। কি ভয়ঙ্কর কথা! কতটা খেলো এই বক্তব্য একজন সিনিয়র নেতার কাছ থেকে। তো তিনি এটিও বললেন যে সাদেক হোসেন খোকা তাকে সংবর্ধনা দিয়েছিলেন অধ্যাপক ইউনূসকে, সেই জন্য সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পড়ানো দরকার ছিল। তো প্রিয় দর্শক, আপনাদের ইতিমধ্যে জানা আছে বিভিন্ন আইনি জটিলতা বা অন্যান্য কারণে তার শপথ গ্রহণটি কিছুটা বিলম্বিত হচ্ছে। যদিও যেই কারণে তারা চাচ্ছে শপথ গ্রহণ করবার জন্যে, বা ইশরাক একটি খণ্ডকালীন সময়ের জন্য মেয়র হতে চাচ্ছে, আর যেই নির্বাচনে তারা বলে যে ইশরাক ভালো ভোট পেয়েছিল বা ইশরাকই জয়ী হয়েছিল, বা নির্বাচনী ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছে, সেই নির্বাচনকে বিএনপি নিজেরাই বলেছিল সেটি একটি বাতিল নির্বাচন, অবৈধ নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নির্বাচন, এবং সেটি কোনো নির্বাচন ছিল না। আর তাদেরই কথা তারা এখন হজম করছে, তারা খেয়ে ফেলছে, আবার উল্টো হজম করছে তারা আবার বলছে যে ইশরাককে তাড়াতাড়ি শপথ পড়াও মেয়র হিসেবে। তাহলে তাদের আগের কথা কোথায় যাবে? যেই সময় তারা বলেছিলেন যেটি কোনো নির্বাচনই না, এখন তারা বলছে সেই নির্বাচনে বিজয়ী তাদের ইশরাক। ভয়ঙ্কর কথা। তারা নিজেরাই নিজেদের ছোট করছে, এবং তাদের কথার বিরোধিতা তারা নিজেরাই করছে। সেলফ কন্ট্রাডিকশন উচ্চ মাত্রায় আছে, বরাবরই ছিল। তো সেই সংবর্ধনা পাওয়া এবং দেওয়ার সঙ্গে ইশরাককে হঠাৎ করে সিস্টেমকে বাইপাস করে রাতারাতি মেয়র হিসেবে শপথ পড়ানো, এবং না পড়ালে সেটা নিয়ে সমালোচনা করা, ঢাকা অচল করে দেওয়া, নগর ভবনের সেবা কার্য বন্ধ করে দেওয়া, এগুলো হয় না। দে ডোন্ট ইকুয়েট। এখানে কোনো ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি না, সমীকরণটি মোটেই মিলছে না। তো বরকতুল্লাহ বুলু এইসব বলছিলেন। সো আমি আমোদিত হয়েছি, যথেষ্ট বিনোদন পেয়েছি তার কথা। এইবার আসছি ইঞ্জিনিয়ার ইশরাক সম্পর্কে, যাকে নিয়ে এত কথা। তিনি কি বলেছেন গতকাল? তো তিনি ঢাকা মহানগরীর 48 নম্বর ওয়ার্ডের নেতাকর্মী আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী একই উপলক্ষ, সেই উপলক্ষে নেতাকর্মীদের সামনে তিনি বক্তব্য রাখছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক। আর সেখানে তিনি কিছু কথা বলেছেন, আমি সেখান থেকে কোট করছি তাকে। বিদেশি এজেন্টদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি উল্লেখ করে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। এখানে তারা বলতে তিনি ইঙ্গিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকার পরিচালিত হচ্ছে তাকে। এটি পরিষ্কার। সোমবার 2 জুন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ 48 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল, আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ। ইশরাক বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না, কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না। তাহলে তো শেখ হাসিনার আমলে চলে গেলাম, হাসিনা ছাড়া দেশ চলবে না, এটা হবে না। তিনি বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন, বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন।
এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটাই, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেল প্লেইং নির্বাচনের অনুষ্ঠান করা, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া। ইশরাক আরও বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি। আমি বাকরুদ্ধ, স্পিচলেস, ভাষা খুঁজে পাচ্ছি না। ইশরাকের এইসব বালখিল্য, শিশুতোষ, অবাস্তব, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অমার্জিত কথাবার্তার বিপরীতে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক। তো একটু একটু করে অ্যাড্রেস করছি বিষয়টি। তিনি বলছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সাউন্ডস গ্রেট, পয়েটিক মনে হচ্ছে লাইনগুলো। এই কথা আমাদের নেতার কেন বলা লাগবে? এটি তো সবার বোধ, আমাদের জাতীয় বোধ। বাংলাদেশের সব মানুষ এইটাই চায়। আমরা দিল্লির হতে চাই না, আমরা পিন্ডির হতে চাই না, আমরা বাংলাদেশেরই হতে চাই। আর এটি আমাদের বাংলাদেশ, সকলে মিলে এই দেশ গর্ব। সো এই কথা আমাদের নেতার কেন বলা লাগবে? তারেক রহমান এই কথা যখন বলেনি, আমাদের এই বোধ ছিল না? তার এটি হতে পারে, তার মোসাইবি হতে পারে, তার বসংবোধ হবার তার প্রমাণ দিতে পারে এসব কথাবার্তা। তারেক রহমানকে কোট করে এসব বলা, তারেক রহমান তাকে বলেও দেয়নি। বাট আমরা জানি মোসাইব যারা, তাদের বলে দিতে হয় না। তারা খুঁজে নেয় কোন লাইন, কোন কথা, কোন শব্দ তুলে ধরে নেতৃস্থানীয় কেউ কিছু বলেছেন তাকে গ্লোরিফাই করা, তার সেই কথাকে গ্লোরিফাই করা, মহিমান্বিত করা, করে সেই নেতার দৃষ্টি আকর্ষণ করা। ইশরাককে ভেবেছিলাম শিক্ষিত ছেলে, স্মার্ট, ব্রাইট, ইয়াং, নতুন কিছু বলবে, নতুন কিছু করবে, নতুন পথ দেখাবে তরুণদের, তার অধীনে যারা রাজনীতি করে তাদের। এই কি দেখাচ্ছে ইশরাক? এর নাম নেতৃত্ব, এর নাম তারুণ্য? আমাদের নেতা এটা বলেছেন। নেতা না বললে হবে না কোনো ভালো কাজ, কোনো ভালো কথা বলা যাবে না, ভালো চিন্তা করা যাবে না। নিজের কোনো যোগ্যতা নেই ইশরাকের বা ইশরাকের মতো লোকদের, যে এটি আমার কথা, আমি বলছি, এরকম হতে হবে, এরকম হতে হবে না। কেন সব কথা নেতাকে কোট করে কেন বলতে হবে? ওই একই কথা, মোসাহেবি, আনকন্ডিশনাল লয়্যালটি, এক্সট্রিম সাবঅর্ডিনেশন, এটি কথা, আর কিছু না। আচ্ছা, তো তিনি বলছিলেন যে একটি দলকে এই দেশের লোকেরা পাকিস্তানের দালাল বলে, একটি দলকে ভারতের দালাল বলে, একটি পাকিস্তানের দালাল বলে। তো এখন সেই পাকিস্তানের দালালদের সঙ্গে তার দল বিএনপি বছরের পর বছর রাজনীতি করেছে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, পিঠে পিঠ ঠেকিয়ে বছরের পর বছর, আমি তো বলবো দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রাজনীতি করেছে। তারা তাদের বন্ধু ছিল, তারা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল। আমি জামায়াতে ইসলাম বাংলাদেশের কথা বলছি, তারা তাদের পার্টনার ছিল। এবং হাসিনা এই ইস্যুটাকে ব্যবহার করেছে, এবং হাসিনা বলেছে বিএনপি জামায়াত, বিএনপি জামায়াত, বিএনপি জামায়াত চক্র, অর্থাৎ ভাই ভাই একই মুদ্রার এপিটুপি। হাসিনা এই কথা প্রতিষ্ঠিত করেছে সর্বমহলে, দেশে বিদেশে। এবং জামায়াত ইসলাম যেহেতু ধর্মাশ্রয়ী রাজনীতি করে, বিএনপির ওই তকমা লেগে গিয়েছিল যে বিএনপি জামায়াত ইসলামের এজেন্ডা, জামায়াত ইসলামের উগ্রপন্থা। আমি বলছি না জামায়াত ইসলামের উগ্রপন্থা, বাট আওয়ামী লীগ, হাসিনা এটি বলবার চেষ্টা করেছে যে জামায়াত ইসলামের উগ্র রাজনীতি, এক্সট্রিমিজম, ইসলামিক এক্সট্রিমিজম প্র্যাকটিস করছে, আর বিএনপি তাদের সঙ্গে মিলে গিয়ে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে সব জায়গায়। বিএনপিকে ধর্মীয় উগ্রবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল হাসিনা। এবং কানাডার মতো দেশ বিএনপিকে কিন্তু রিস্ট্রিক্টেড একটি দল হিসেবে, ব্ল্যাক লিস্টেড হিসেবে তারা আখ্যায়িত করেছিল, এবং তারা অফিসিয়ালি ব্ল্যাক লিস্টেড করেছিল বিএনপিকে। কারণ তাদের জঙ্গি সংশ্লিষ্টতা, তাদের ইসলামিক এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেওয়া, এই কথাগুলো হাসিনা এস্টাবলিশ করতে পেরেছিল। আর হাসিনার বয়ানে কানাডা বিশ্বাস করেছিল, যদিও এখন সেই বিষয়টি সেভাবে নেই। তারা সব কিছু ভুলে গিয়ে তাদের সেই দীর্ঘ পুরনো, তাদের জন্য পরীক্ষিত, তাদের জন্য সেই পুরনো স্ট্র্যাটেজিক পার্টনারকে ভুলে গিয়ে এখন বলছে জামাত ইসলামকে লোকেরা বলছে পাকিস্তানের দালাল। নির্লজ্জ বিএনপি, নির্লজ্জ ইশরাক এবং অন্যরা এই দালালদের সঙ্গে, এই ধর্মীয় চরমপন্থীদের সঙ্গে কি করে তোমরা আন্দোলন করলে, সংগ্রাম করলে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, বছরের পর বছর। ছি, লজ্জা, সেলফ কন্ট্রাডিকশন। এর চেয়ে বড় সেলফ কন্ট্রাডিকশন কিছু হতে পারে না, এর চেয়ে বড় স্ববিরোধিতা কেউ দেখেনি কখন। তো এই ছিল ইশরাকের কথা। আর করিডোর দেওয়ার কথা বলছিল যে বিদেশি সৈন্যরা ঢুকে পড়বে। কোন বিদেশি সৈন্যরা ঢুকে পড়বে এখানে?
আর করিডোরের কথা তো বাংলাদেশ সেভাবে বলেইনি কখনো, ভারতীয় মিডিয়া বলেছে। হিউম্যান প্যাসেজকে তারা করিডোর বলে আখ্যায়িত করেছে, কারণ তারা বাংলাদেশের মানুষকে উস্কাতে চেয়েছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। সো তাদের সেই মুখের কথা, ভারতের কথা ইশরাকের মুখ থেকে শোনা যাচ্ছে, বিএনপির অন্যান্য নেতাকর্মীর মুখ থেকে শোনা যাচ্ছে, এবং তারা এটিকে অনিবার্য করে তুলেছে যে সব আলোচনা এটি আসতে হবে। আর অধ্যাপক ইউনূস করিডোর দিয়ে দিয়েছেন, করিডোর হয়ে গিয়েছে, রাখাইনকে করিডোর দেওয়া হয়ে গিয়েছে। মোটেই বিষয়টি এরকম ছিল না, এরকম কোনো করিডোরের কথা কখনো হয়নি। আর যা কিছু হয়েছে হিউম্যান প্যাসেজ, সেটা পর্যন্ত যাচাই বাছাইয়ের মধ্যে পড়ে গিয়েছে। সরকারের উপদেষ্টারা সুস্পষ্টভাবে বলেছেন, ডক্টর খলিল বলেছেন, অধ্যাপক ইউনূস বলেছেন যে যাচাই বাছাই করে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হলে পরে আমরা দেখব এই হিউম্যান কাজটি করা যায় কিনা, মানবিক এই বিষয়টি করা যায় কিনা। আর এরকম অসংখ্যবার দুনিয়াতে ঘটেছে। হিউম্যান প্যাসেজ অনেক দেশ অনেক দেশের জন্য ওপেন করেছে ফর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। সো তারা হয় জেনে না হলে না জেনে এই তথাকথিত করিডোর নিয়ে কথা বলছে দিনের পর দিন। আর এই করিডোর একটি পুরনো বিষয় হয়ে গিয়েছে এখন, এটি এখন আর চলছে না, কেউ আলোচনা করছে না। বাট ইশরাককে এটি টেনে আনতে হয়েছে, কারণ ইশরাকের অন্তর্বর্তীকালীন সরকারকে বিরোধিতা করে কিছু কথা বলবার ছিল, তাই সেই পুরনো খিস্তি খেউর আবার আউড়িয়েছেন ইশরাক। তো এইভাবে দিনের পর দিন এই বিএনপির সিনিয়র লিডারশিপ এবং সঙ্গে একজন তরুণ নেতা ইশরাক, তারা আমাদের বিনোদিত করে চলেছেন, আমোদিত করে চলেছেন দিনের পর দিন, মাসের পর মাস। সো আমি তাদের কাছে কৃতজ্ঞ বটে কিছুটা, কারণ এই আমোদ, এই বিনোদন, এই আনন্দ আমি বিনামূল্যে কোথায় পেতাম? দে আর জাস্ট আ বান্ডল অফ জয় অ্যান্ড ফান টু বি অ্যারাউন্ড। এই বিএনপির নেতৃত্ব, প্রত্যেকজন নেতা যাদের নাম নিয়েছি আজকে, যাদের নাম নেইনি আরও অনেকেই আছেন এই দলে, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, কে না, প্রত্যেকটি নেতা আমাদের আনন্দ দিয়েই চলেছেন। থ্যাঙ্কস টু দেম এই ফ্রি আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার।